সো H1B ভিসা, H1B ভিসা নিয়ে অলরেডি পিএসসি তার একটা মেন্স এক্সামে কোশ্চেন করে দিয়েছে, একবার পড়ে গেছে। স্টিল H1B ভিসা নিয়ে রিসেন্ট যে রোগ বা বলা যায় গন্ডগোল বিশৃঙ্খলা হচ্ছে আমেরিকাতে, এবং H1B ভিসার সাথে আমাদের কি সম্পর্ক, আমরা কিভাবে তার সাথে যুক্ত, কিভাবে তার সাথে পলিটিক্স এবং রেসিজম অ্যাটাচ হচ্ছে, ইনভলভ হচ্ছে, কেন সেটা প্রেজেন্টলি অ্যান্ড পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মুখে এত জল ঘোলার বিষয়ে পরিণত হয়েছে, এবং এর সাথে ভারত ইউএস এর রিলেশনশিপ কেমন ভাবে নির্ভর করে বা যুক্ত, আমরা আজকের এই ক্লাসে পড়ব। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর এভরি মেন্স এক্সাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রিলিমিনারি এক্সাম অ্যান্ড অবভিয়াসলি ফর ইন্টারভিউ। কেননা ধরে রাখো ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসা করবেই করবে, তুমি যে কোনো পরীক্ষার ইন্টারভিউ ফেস করতে যাও না কেন, যদি সেই পরীক্ষাটির ইন্টারভিউ থাকে। ক্লিয়ার? কারণ এটা এমনই একটা ইম্পর্টেন্ট সেন্সিটিভ এবং ভারতের প্রায় অলমোস্ট সব জায়গাতেই মানে সমস্ত সেগমেন্টেই মানুষজনকে ডেমোগ্রাফিকে টাচ করে। ইন্ডিয়ার যে পলিটিক্স ফরেন পলিসি তার সাথে এটা রিলেট করে, যেটা খুব একটা বার্নিং ইস্যু হয়ে গেছে আবার বা পুনরায়। সো টুডেজ ক্লাস ইজ H1B ভিসা, রাজনীতি ও বর্ণবিদ্বেষ, ইন্ডিয়া ইউএসএ রিলেশন। ওকে, সো ক্লাস তো আমরা করবো, জিনিসটা ডিটেল বুঝবো, অবভিয়াসলি পয়েন্ট ওয়াইজ বুঝবো, যেমন ভাবে পরীক্ষায় আমরা যদি পরীক্ষায় পড়ে লিখতে পারি, এবং যাতে ক্লিয়ারিটি থাকে বিষয়গুলো, ভেগ প্যারাগ্রাফ বা প্যাসেজ আকারে নয়। অ্যান্ড অ্যালং উইথ দিস আমরা তার সাথে একটা দুটো বিষয় অ্যাডিশনাল জেনে নেবো। ইউ নো দ্যাট দ্য স্পেশালিটি অফ দ্য সিএসডিজি ক্লাস বা সিএসডিজি টিচার্স, তোমাদের সবসময় অ্যাডিশনাল ইনফরমেশন কিছু দেবে, এবং সেই অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো ভেরি রিলেভেন্ট। ভেরি রিলেভেন্ট কি অ্যাডিশনাল ইনফরমেশন এবং ভেরি রিলেভেন্ট কি নয় অ্যাডিশনাল ইনফরমেশন, আউট অফ কনটেক্সট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো যাক G20 ক্লাস তোমরা ইউটিউবে খুঁজলে অনেকগুলো পাবে, বাংলা ইংরেজি মিলিয়ে, নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা টিচারই প্রত্যেকটা প্ল্যাটফর্মে অর্থাৎ চ্যানেলে খুব ভালো করে যত্নের সঙ্গে পড়িয়েছে। দিস ইজ মানে সমস্ত টিচারের প্রতি ক্লাসের প্রতি রেসপেক্ট দিয়েই আমি কথাটা বলছি। স্টিল মুশকিলটা হয় কি, G20-তে ইন্ডিয়ার প্রেসিডেন্সি বা এরকম জাতীয় কোনো একটা যখন তুমি টপিক পড়ছো কোনো একটা ইউটিউবের চ্যানেল থেকে, তো সেখানটায় কি রয়েছে না, সেখানটায় কোন কোন শহরে বৈঠক হয়েছে, সেখানটায় কোন কোন রাষ্ট্রদূত এসেছিল, সেখানকার থিম লাইন কি, সেখানের মেনলি সেই শহরগুলোর সেই দেশগুলোর ক্যাপিটাল কি বা রাষ্ট্রপ্রধানদের নাম কি, এগুলো ইম্পর্টেন্ট নয়, বা কোন ডেটে কোন সভা হয়েছিল এগুলো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট জিনিস সেগুলো তোমাকে বুঝতে হবে কি ঠিক ক্রাক্স কি, ডিসিশন কি। এখন অত ছোট 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 ডিটেল ইনফরমেশন, ডাটা, নাম, তারিখ পড়লে তোমার মনে থাকবে না, অথচ প্রচুর চ্যানেল রয়েছে যেগুলো এগুলো দিয়ে তাদের ক্লাসটা সাজায় এবং ভরে। সো তোমাকে চুজ করতে হবে যে অ্যাডিশনাল ইনফরমেশন তো তোমাকে পড়তেই হবে, কিন্তু সেটা কতটা তোমার জন্য কার্যকরী, কতটা তোমার পরীক্ষার পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ মাথা এত বেশি ইনফরমেশনে ভরে যাবে যে মুশকিল কালেক্ট করা। তো আমরা আজকের অ্যালং উইথ দিস আওয়ার ক্লাস H1B ভিসা, রাজনীতি, বর্ণবিদ্বেষ, ইন্ডিয়া ইউএস রিলেশন, আমরা কি পড়বো, মাগা মুভমেন্ট কি, MAGA মাগা মুভমেন্ট কি, ব্রোগ্রামার কি, ওকে ব্রোগ্রামার, পোর্টম্যান্টো কি, এটা আমি একবার কোনো একটা পুরোনো ক্লাসে বলে হয়েছেন, ব্রেন ড্রেন কিভাবে হচ্ছে। ওকে, এই চারটে পয়েন্ট কেন পড়বো, কারণ এগুলো যে কোনো পরীক্ষার প্রিলিমিনারির সাথে বা MCQ এর সাথে রিলেট করে। ওকে, চলো ক্লাসটা ভেতরে নাও। ভিসা, H1B ভিসা ইউএস এর। তো H1B ভিসা ইউএস এর এটা বুঝবার আগে সবচেয়ে আগে আমরা একটু ভিসা নাম নিয়ে একটা লাইন বলে নিই, কারণ অনেকেই আছো শব্দটা হয়তো শুনেছো বাট পুরো ক্লিয়ার নাও হোয়াট ইজ ভিসা। ভিসা হচ্ছে একটা লিগাল ডকুমেন্ট, একটা ছাড়পত্র, একটা অনুমতিপত্র ফর ইমিগ্রেশন। ওকে, তুমি কোনো একটা দেশে গিয়ে বাস করবে, তো সেই দেশ তোমাকে একটা অনুমতিপত্র দেবে যে তুমি বৈধভাবে সেখানটায় গিয়ে কিছুদিনের জন্য থাকতে পারবে বা বাস করতে পারবে। মনে রাখবে, সিটিজেনশিপ না, দিস ইজ ভিসা। কিছুদিনের জন্য তুমি সেখানে গিয়ে থাকবে, বাস করবে,
এটাই হচ্ছে ভিসা। ওকে, সো ভিসা হচ্ছে একটা লিগাল ডকুমেন্ট ফর ইমিগ্র্যান্ট। আমি যদি কোনো একটা বাইরের দেশে, ধরো যাক ইউএসএ তে, ইউকে, জার্মানি, ঠিক আছে, সেখানে গিয়ে থাকলাম কিছুদিন বৈধভাবে, তো আমাকে যে কাগজের উপর ভিত্তি করে আমার সেই বৈধতা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ভিসা। এবং ভিসার দুটো বৈশিষ্ট্য থাকে, একটা ভিসা টাইমিং থাকে, যে আমি কতদিনের জন্য যাচ্ছি। ভিসা সবসময় একটা টাইম উল্লেখ করে, যে আমার 3 মাসের জন্য ভিসা পেয়েছে, সুতরাং আমি 3 মাস থাকতে পারবো। আমি 1 বছরের জন্য ভিসা পেয়েছি, ওকে, একটা টাইমিং থাকে। আর থাকে পারপাস, যে আমি কি উদ্দেশ্যে যাচ্ছি। ধরো যে আমি বিজনেস পারপাসে যাচ্ছি, তো আমি সেখানে গিয়ে বিজনেসের কাজকর্ম করব, আমার টাইম পেরিয়ে গেলে আমি বিজনেস শেষ করে চলে আসবো। ক্লিয়ার? দিস ইজ কল্ড ভিসা। নাও আমরা আলোচনা করবো হোয়াট ইজ H1B ভিসা। এত এত ডিসকাশন হচ্ছে, তুমি পেপার খুললেই দেখবে H1B ভিসা, আমেরিকার ভিসার সাথে আমাদের কি সম্পর্ক, হ্যাঁ, বাট এত গভীর সম্পর্ক যে তোমার পরীক্ষায় আসবে। সো হোয়াট ইজ H1B ভিসা? H1B ভিসা হচ্ছে যে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। ইউএসএ গ্র্যান্ট করে বা ইস্যু করে বাইরের দেশের জনগণের জন্য বা সিটিজেনদের জন্য, যারা ইউএসএ তে এসে কাজ করবে। মাইন্ড ইট, ইটস আ ওয়ার্ক ভিসা। ওকে, কাদের জন্য? মেনলি হাইলি স্কিলড ইমিগ্র্যান্টদের জন্য, সাধারণ লেবার, কন্ট্রাক্টর, এদের জন্য নয়। হাইলি স্কিলড ইমিগ্র্যান্ট, মেনলি ইঞ্জিনিয়ার অ্যান্ড আইটি প্রফেশনালদের জন্য ইউএসএ ইস্যু করে H1B ভিসা। ওকে, এর ভ্যালিডিটি থাকে 3 বছর। ওকে, 3 ইয়ার্স। এখন ভ্যালিডিটি ফুরিয়ে গেলে বা ভ্যালিডিটি শেষ হয়ে গেলে, এক্সপায়ার হয়ে গেলে, এর দুটো পরিণতি হয়। একটা, তুমি ভ্যালিডিটিকে এক্সটেন্ড করাতে পারো, অথবা তুমি সেখানে যদি সাকসেসফুলি সেই যে কাজটা করতে গেছো সেখানে করো এবং তোমার কাজকর্মের কিছু ফ্রুটফুল রেজাল্ট ইউএসএ গভর্নমেন্ট উপলব্ধি করে, বা যে কোম্পানির আন্ডারে করছো সে কোম্পানি যদি সেটাকে প্রমোট করতে চায়, তাহলে তোমাকে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনের সুযোগ দেয়। অর্থাৎ তুমি সেখানটা গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারো। গ্রিন কার্ড সেখানটা তোমাকে একটা পার্মানেন্ট রেসিডেন্সি দেবে, অর্থাৎ তুমি বলতে পারো পাকাপাকি ভাবে ইউএস এর বাসিন্দা হয়ে যাওয়ার সুযোগ পাবে। সো দিস ইজ অল অ্যাবাউট H1B ভিসা ইস্যুড বাই ইউএসএ। ওকে, চলো আমরা এবার কি পড়বো, যে এটা নিয়ে গন্ডগোলটা কি হচ্ছে, কি সমস্যা ওখানে দাঁড়া বেঁধেছে H1B ভিসা নিয়ে। আমরা রিসেন্ট ডেভেলপমেন্ট একটু ডিসকাস করব, যেটা আমেরিকার কান্ট্রি পলিটিক্স বা ডোমেস্টিক পলিটিক্সের একটা খুব বড় গোলযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার সাথে H1B ভিসা বা যেটা H1B ভিসার ওপরেই দাঁড়িয়ে আছে। এখন সম্প্রতি হয়েছে কি, সম্প্রতি হয়েছে সেটা হচ্ছে যে H1B ভিসা নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছে, যে H1B ভিসা রাখা হবে না দূর করে দেওয়া হবে। অর্থাৎ H1B ভিসা আরো বেশি লিবারালাইজ করা হবে, আরো ছাড় দেওয়া হবে, নাকি আরো কড়াকড়ি করা হবে ভিসা দেওয়ার ক্ষেত্রে, ভিসা ইস্যুর ক্ষেত্রে। গন্ডগোলটা কাদের মধ্যে হচ্ছে? গন্ডগোলটা হচ্ছে ফার রাইট উইং পিপল, কিছু অতি দক্ষিণপন্থী ট্রাম্প সমর্থক রয়েছে, যারা এই বিষয়ে গন্ডগোল করছে। এবং তাদের মূল বক্তব্য কি? তাদের মূল বক্তব্য হচ্ছে যে বাইরে থেকে লোকজন যদি আমেরিকার চাকরিগুলো সব করে নেয়, তাতে বলা যায় আমেরিকানদের চাকরি খেয়ে নিল সকলে, তাহলে আমেরিকান ছেলেগুলো অ্যাকচুয়ালি ওখানকার ওই দেশের ছেলেরা চাকরি পাবে কি করে? সব যদি বাইরের ছেলেরা এসে আমাদের দেশের চাকরি খেয়ে নেয়। খুব ন্যায্য এবং কমন দাবি অনেক জায়গাতেই হয়ে থাকে এটা। এখন ন্যায্য কতটা ন্যায্য নয় সে বিচার করার অবশ্যই আমি কেউ নই, তোমরা সেটা বিচার করবে। স্টিল ওদের দাবিটা এইটা, সব বাইরে থেকে এসে চাকরি করবে, তাহলে আমাদের ছেলেরা কি চাকরি করবে? ওকে, এখন এইটা নিয়ে ওরা একটা স্লোগান তৈরি করেছে বা একটা মুভমেন্ট, একটা আন্দোলনে নেমেছে, যে আন্দোলনটার নাম হচ্ছে মাগা আন্দোলন, মেক আমেরিকা গ্রেট এগেন। মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, 4টে ওয়ার্ডের প্রথম 4টে অক্ষর নিয়ে তৈরি মাগা মুভমেন্ট একটা পলিটিক্যাল মুভমেন্টে দাঁড়িয়েছে। ওরা ভীষণ পরিমাণে গন্ডগোল করছে, সমস্যা করছে, আন্দোলন করছে, বিদ্বেষ প্রতিবাদ দেখাচ্ছে যে না, বাইরের দেশের লোকেদেরকে আমরা আমাদের দেশের চাকরিগুলোতে আর ঢোকাবো না, এটা রেস্ট্রিক্ট করব, আমাদের দেশের ছেলেদের চাকরি দরকার, আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা H1B ভিসার বিপক্ষে এই মতটা তৈরি হচ্ছে, জনমত তৈরি হচ্ছে।
এখন H1B ভিসার পক্ষেও কিছু লোক যুক্তি খারাপ করছে এবং H1B ভিসার পক্ষে কিছু প্রয়োজনীয় যুক্তি দেখানো হচ্ছে যেগুলোকে একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। এখন সেই যুক্তি গুলো বোঝার আগে আমরা দেখব যে বা বক্তব্যটা শোনার আগে আমরা দেখবো যে এইরকম যুক্তি কারা দিচ্ছে। এরকম যুক্তি যারা দিচ্ছে তাদেরকে মূলত বলা হচ্ছে যে টেক ব্রো। নাও হোয়াট ইজ টেক ব্রো? এখন টেক ব্রো বোঝার আগে আমি দুটো ক্যারেক্টার সম্বন্ধে একটু ডিসকাস করে নেবো বা দুটো মানুষ সম্বন্ধে একটু আলোচনা করে নেবো। একজন হচ্ছে এলন মাস্ক, একজন হচ্ছেন বিবেক রামাস্বামী। কেন এরা দুজনে ইম্পর্টেন্ট কেন সেটা বলছি, এবং এনাদের জায়গা থেকে ভীষণ পরিমাণে H1B ভিসা যাতে দেয়া যায়, আরো বেশি করে H1B ভিসা দেওয়া হয় বা H1B ভিসার পরে কথা বলে যাচ্ছেন বা যুক্তি সাজিয়ে যাচ্ছেন। নাও একটু এক লাইনে এলন মাস্ক সম্বন্ধে জেনে নিই। এলন মাস্ক এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তি, একজন আমেরিকান যিনি আমেরিকান পলিসি মেকিং এ ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেন, দুরন্ত একটা ব্যবসায়ী। এলন মাস্ককে তুমি এইভাবে জানতে পারো যে তিনি স্পেস এক্স নামক একটা কোম্পানি তৈরি করেছেন। একটু স্পেস এক্স কি জেনে নিও। তিনি টেসলা নামক একটা ওয়ার্ল্ড ওয়াইড অটোমেটিভ কোম্পানি তৈরি করেছেন, সেটা সম্বন্ধে একটু পড়ে নিও। ওকে, তোমরা বা আমরা এখন যে রিসেন্ট বা লেটেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটু হাই লেভেলে যুক্ত হয়ে যায় যেখানটায়, যেটাকে বলে টুইটার, যেটা পরবর্তীকালের নাম এক্স। দেখবে বড় বড় লোকেরা এক্স হ্যান্ডেলে তাদের বক্তব্য প্রকাশ করছেন, সেইটা উদ্ভাবন করেছেন বা সেটার মালিকও এলন মাস্ক। ক্লিয়ার? মোটামুটি দু তিনটে আরো অনেক কিছু আছে। সো এলন মাস্ক একজন এরকম ব্যক্তি যিনি H1B ভিসার পরে কথা বলছেন। হু ইজ বিবেক রামাস্বামী? আচ্ছা, এলন মাস্ক সম্বন্ধে আর একটা কথা বলেনি। এলন মাস্ক কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকায় জন্ম নয়, প্রায় 50 বছর বা 53 বছর বয়স। ওনার জন্ম কিন্তু সাউথ আফ্রিকায়, এবং উনিও একজন কিন্তু পরবর্তীকালে ঠিক H1B ভিসার মাধ্যমেই আমেরিকায় এসেছেন, এবং 2002 সাল থেকে প্রবাবলি, এবার দেখে নিও ডেটটা, উনি আমেরিকার বাসিন্দা বা সিটিজেনশিপ পেয়েছেন। ক্লিয়ার? সেম বিবেক রামাস্বামী, যদিও বিবেক রামাস্বামী কিন্তু আমেরিকাতেই জন্মেছেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি একজন PIO বা পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত একজন ভীষণ পরিমাণে প্রভাবশালী এক ব্যক্তি, যিনি একজন লেখক, ওখানকার ব্যবসায়ী, এবং তার সাথে সাথে অবভিয়াসলি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এবং এবারের ভোটে তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়িয়েছিলেন। প্রেসিডেন্সিয়াল ইলেকশনে হেরেও গেছেন, বাট হেরে যাওয়ার কারণ পিছনে যে কারণগুলো, তার মধ্যে বড় একটা কারণ হচ্ছে যে তিনি হিন্দু ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন না। এটা একটা কারণ যেটা ওখানে কাজ করেছে ভীষণভাবে। সো এনারা, অর্থাৎ রামাস্বামী এবং এলন মাস্ক, এনারা কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন যে H1B ভিসা থাকুক। এখন এলন মাস্কের কনটেক্সটে যে ওয়ার্ডটা চলে আসে সেটা হচ্ছে টেক ব্রো। হোয়াট ইজ টেক ব্রো? টেক ব্রো হচ্ছে এরকম কিছু পার্সোনালিটি বা কনসেপ্ট বা লোক যারা ভীষণ পরিমাণে টেকনোলজি সংক্রান্ত কাজকর্ম করে থাকে এবং যাদের টেকনোলজি জ্ঞান খুব বেশি বলে মনে করা হয়। অনেক বড় বিস্তৃত একটা বিষয়, তোমরা পারলে এটাও একটু পড়ে নিও গুগলে। ওকে, তো টেক ব্রোর আর একটা নাম হচ্ছে ব্রোগ্রামার। অর্থাৎ ব্রো প্লাস প্রোগ্রামার, এই দুটো ওয়ার্ডকে যুক্ত করে তৈরি হয়েছে ব্রোগ্রামার। ভেরি রিসেন্ট, খুব কালচারে চলে আসছে, নানা রকম রিসেন্ট কালচারে আমরা ব্রোগ্রামার শব্দটা দেখতে পাচ্ছি। এটাও একটু দেখে নিই। এবং এরকম ভাবে তৈরি করা শব্দ ব্রো প্লাস ব্রোগ্রামার, সি প্লাস হিরো শেরো, মোটর প্লাস হোটেল মোটেল, এরকম শব্দগুলোকে কি বলে? পোর্টম্যান্টু। আমি তোমাদেরকে আগেও বলেছি, পোর্টম্যান্টুর বানান ভিডিওর প্রথমে লেখা আছে, তোমরা দেখে নেবে। এদের বক্তব্য কি? সো টেক ব্রো লাইক এলন মাস্ক, অথর, পলিটিশিয়ান লাইক বিবেক রামাস্বামী, যাদের প্রত্যেকেরই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বা একটা শিকড় রয়েছে বাইরের দেশে, তারা বলছে যে না, অবভিয়াসলি তারা এই কথাই বলবে যে H1 ভিসার প্রয়োজন রয়েছে। এবং তারা এটা বলতে চাইছে যে বেসিক্যালি প্রয়োজনটা কেন, কারণ হচ্ছে যে একটা
ট্যালেন্টেড মাইগ্রেন্টস বাইরে থেকে। আমরা তো সাধারণ মানুষকে নিচ্ছি না, আমরা জাতা মানুষকে নিচ্ছি না, আমরা ভুলভাল লোককে নিচ্ছি না, একদম স্কিল, একদম ক্রিম মানুষগুলোকে আমরা আমেরিকাতে তুলে নিয়ে আসছি আমেরিকার কাজের জন্য। এতে আলটিমেটলি আমেরিকারই গ্রোথ ভালো হবে, আমেরিকারই ডেভেলপমেন্ট ভালো হবে। তোমরা যদি কেউ জিডিপি জিএনপি তফাৎ পড়ে থাকো তাহলে বুঝবে যে জিডিপি ইম্পর্টেন্ট এই কারণে, তার কারণ বাইরের কোম্পানি আমাদের দেশে এসে যে উৎপাদনটা করছে সেটা আমাদের দেশের উৎপাদনের মধ্যে আমাদের দেশের নাম্বার এবং অ্যামাউন্ট বা টাকাটাকে বাড়াচ্ছে বা প্রোডাকশনটাকে বাড়াচ্ছে। সেজন্য জিডিপিটা বেশি ইম্পর্টেন্ট জিএনপির তুলনায়। তো ঠিক একই কনসেপ্টে বলছি যে হতে পারে তারা বাইরের দেশের পার্সোনাল বা বাইরের দেশের ন্যাশনাল, স্টিল তাদের যে উৎপাদন, তাদের যে প্রোডাক্টিভিটি, তাদের যে রেজাল্ট, সেটা কিন্তু আমাদের দেশকে লাভ দিচ্ছে, আমাদের দেশের সায়েন্স টেকনোলজিকে অনেক উপরে নিয়ে যাচ্ছে বাকিদের তুলনায়। তো তাদেরকে আনতে দেয়া বা আসতে দেয়া উচিত, এটা এদের বক্তব্য। ক্লিয়ার? নাও এইটুকু বোঝাতে পেরেছি যে বিরোধটা কি। একদল বলছে আমরা ওদেরকে ঢুকতে দেবো না, তার কারণ এই। একদল বলছে আমরা ওদেরকে চাই, ওদেরকে দরকার, তার কারণ এই, বা তার জন্য এই বক্তব্য। বাট আর কি কারণ আছে এদের দুজনের এরকম বলার, বা ফর এবং এগেনস্টে আর কি কি ভিতরে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, কোন কোন জিনিস, কোন কোন সত্য, কোন কোন ফ্যাক্টর, কোন কোন এলিমেন্ট, আমরা ডিসকাস করব। বাট বিফোর ডিসকাসিং দ্য ইনডেপথ রিজন যে কেন রাইট উইং বা ফার রাইট উইংরা বা দক্ষিণপন্থী বা ট্রাম্পপন্থীরা এদেরকে চাইছে না, তারও কিছু কারণ রয়েছে। এবং কেন টেক ব্রোরা এদেরকে চাইছে, ভিতরের কিছু কারণ বুঝবার আগে আমরা কিছু বেসিক ইনফরমেশন সিএসডিজি তোমাদের সাথে ডিসকাস করে নিচ্ছে, যা প্রত্যেকটা জায়গায় তোমার ডিসকাশন করতে, ইন্টারভিউ দিতে, পরীক্ষার খাতায়, যে কোনো কিছু রিপোর্ট রাইটিং, কোনো প্যাসেজ রাইটিং এ তুমি কাজে লাগাতে পারো। সেটা হচ্ছে যে আমেরিকা প্রায় ৮০ থেকে ৮৫ হাজার প্রত্যেক বছর H1B ভিসা ইস্যু করে। ওয়ান। সেকেন্ড হচ্ছে যে এই টোটাল H1B ভিসা যা বাইরের ন্যাশনালদের জন্য আমেরিকা ইউজ করে বা ইস্যু করে বা দেয় বা আসতে দেয় তাদেরকে, তার মধ্যে 72.3% হচ্ছে ইন্ডিয়ান। সো হাই স্কিল্ড যে প্রফেশনাল, সেটা কোথা থেকে যাচ্ছে দেখো আমেরিকায়। এবং সেকেন্ড আসছে চায়না, সেখানে বোধহয় 11% কিছু রকমের থাকবে। এবং সেই জন্যই তোমরা দেখবে যে সুন্দর পিচাই, যিনি গুগলের সাথে যুক্ত, বা সত্য নাডেলা, হ্যাঁ, তিনি মাইক্রোসফটের সাথে যুক্ত, এরকম স্পেশাল এবং ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকান কোম্পানিগুলোর কিন্তু কর্ণধার বা সিইও বা সবচেয়ে উপরের যে পোস্ট, ম্যানেজারিয়াল পোস্ট, এক্সিকিউটিভ পোস্ট, তা কিন্তু ইন্ডিয়ানদের কাছে রয়েছে। ক্লিয়ার? সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে তুমি নিতে পারো। 2015 সাল থেকে এখনো অবধি ভারতবর্ষে 130 লক্ষের বেশি লোক বা মানুষ ভারত থেকে বাইরে বেরিয়ে গিয়ে কাজ করছে। সুতরাং ভারত থেকে মাইগ্রেশনটার অ্যামাউন্টটা হিউজ, এবং মোস্টলি সকলেরই ডেস্টিনেশন থাকে আমেরিকায় যাওয়ার, কিছু কিছু ক্ষেত্রে ইউকে, জার্মানি, ওকে, বাট ফার্স্ট ডেস্টিনেশন অবভিয়াসলি আমেরিকা। অ্যান্ড নাম্বার 130 লক্ষের বেশি ভারতীয় ভারত ছেড়েছে 2015 সাল থেকে। ওকে, সো আমরা এবারে চলে আসবো কোথায়, যে আসল ভিতরের কিছু ইনফরমেশন বা কিছু ফ্যাক্ট, যার ফলে এই গন্ডগোল বা গোলযোগটা পাচ্ছে। ক্লিয়ার? ওকে, যে দক্ষিণপন্থীরা H1B ভিসার বিপক্ষে কথা বলছে বা চাইছে না, তারা আসলে কেন চাইছে না? বেসিক্যালি কি হয়েছে যে ট্রাম্প একজন অ্যান্টি ইমিগ্রেন্ট বা অ্যান্টি ইমিগ্রেশন পলিসির মানসিকতার লোক। তিনি যখন ভোটের প্রচার করেন, তিনি বলেই দিয়েছিলেন যে আমেরিকা ফর আমেরিকান। সেখানে সেই সন অফ সয়েল কনসেপ্টে কাজ হবে, আমেরিকার ছেলেরা আমেরিকার কাজ করবে, আমেরিকার কাজ পাবে। সো বাইরের কাউকে আমরা অ্যালাউ করবে না, সে ইন্ডিয়ান হতে পারে, চাইনিজ হতে পারে, মেক্সিকান হতে পারে। সো এটা একটা ইলেকশন এজেন্ডা, যা ভোটের আগে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলে, এই
প্রতিশ্রুতি দিয়ে, এই লোভ বা স্বপ্ন দেখিয়ে ইলেকশনে জিতে, যেহেতু স্বাভাবিক তিনি সেটা চাইবেন না। এবং যারা জঙ্গি না, যারা গোঁড়া ভাবাপূর্ণ, গোঁড়া মানসিকতা পূর্ণ, অন্ধ ভাবাপূর্ণ, তারা তো এরকম ধরনের মানসিকতা বিয়ার করবেনই। এবং এই যে পলিটিক্যাল মুভমেন্টটা তৈরি হয়েছে, মাগা মুভমেন্টটা তৈরি হয়েছে, বেসিক্যালি এর নিচে খুব সাপ্রেসিভলি যেটা কাজ করছে সেটা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি। ওরা মনে করছে, আমেরিকানরা মনে করছে যে বাইরে থেকে যারা আসছে তারা হোয়াইট নয়, এবং মোস্টলি তারা খ্রিস্টান নয়। সো তারা কখনোই আমাদের দেশটাকে একদম ওপর থেকে সব বড় বড় পোস্ট গুলো হোল্ড করে থাকতে পারে না। এবং এরকম একটা অবস্থা আসছে যে কেবল টেক কোম্পানিগুলোর ওপরের প্রধান পোস্ট গুলোই যে বাইরের থেকে আসা লোকগুলো বা ইমিগ্রান্টদের দখলে যাচ্ছে তা না, ধীরে ধীরে তাদের বংশোদ্ভূতরা রাজনীতিতে চলে আসছে, তারা ইলেকশনে দাঁড়িয়ে যাচ্ছে, তারা ব্যবসার মধ্যে ঢুকে যাচ্ছে, তারা সোসাইটির বিভিন্ন স্তরে গিয়ে দেখা যাচ্ছে তারাই দেশের উপরে একেবারে চলে আসছে বড় বড় পদমর্যাদা নিয়ে, তারাই দেশটাকে কন্ট্রোল করছে। তো এর মধ্যে যে যে বর্ণ বিদ্বেষের যে সেন্সটা, সেটা ভীষণভাবে কাজ করছে। সো পলিটিক্যাল মুভমেন্ট অনেক পরে, আসলে ভেতর থেকে এই বর্ণ বিদ্বেষ বা রেসিজমটাই মেন ফ্যাক্টর এই মুভমেন্টটার এবং এই গন্ডগোলটার এবং H1 ভিসা নিয়ে এই দ্বৈরথের। এবং সেই কারণেই তারা সমস্ত যারা এই মুহূর্তে আমেরিকার এনআরআই বা একটা ডায়াসপোরা, ইন্ডিয়ান ডায়াসপোরা সেখানে রয়েছে, তাদেরকে কন্টিনিউয়াসলি হেড স্পিচ করে যাচ্ছে, সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে নানা রকম খারাপ কথা, অশ্লীল কথা, কু ইঙ্গিত দিয়ে যাচ্ছে। তোমাদের যদি বড় হতে হয় তোমরা ভারতে কেন গিয়ে বড় হও না, বলতে পারো ভারতের কতগুলো টয়লেটে ফ্লাশ করা যায়, এরকম কুরুচিপূর্ণ, তির্যক, অপমানজনক বক্তব্য তারা কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে সমাজে। সো দিস ইজ দ্য মেন রিজন ফর হোয়াই টেক ব্রোরা, হোয়াই পিপল বা ম্যান লাইক রামাস্বামী চাইছে যে বেশি পরিমাণে H1B ভিসা দেয়া হোক এবং বাইরে থেকে লোকজন আসুক। সব জায়গায় খুব সূক্ষ্ম ইস্যু রয়েছে, সূক্ষ্ম ইন্টারেস্ট রয়েছে, বাইরে থেকে বোঝা যায় না, বেসিক্যালি ধান্দা রয়েছে। টেক ব্রোদের ব্যাপারটা হচ্ছে এরকম যে টেক ব্রোরা বলছে যে বাইরে থেকে আসা যে এমপ্লয়িরা, যে ইমিগ্রান্টরা আমেরিকায় থাকছে, H1B ভিসার উপরে 3 বছর একটা তারা টাইম পাচ্ছে এবং কাজ করছে, বেসিক্যালি তাতে যে মাইনেটা দেয়া হচ্ছে, সেম কাজের জন্য একটা আমেরিকানকে তার চেয়ে বেশি মাইনে দেওয়া হতো। অর্থাৎ একই কাজ, একই জায়গা, একই অফিস এনভায়রনমেন্টে একজন আমেরিকানকে জব দিলে সেই কাজটা করবার জন্য আমেরিকানটা যতটা মাইনে পেত তার প্রায় 60%, অর্থাৎ আমেরিকানকে 100 টাকা দিলে একজন 60 টাকা দিয়ে, বা ডলারের হিসেব হবে অবশ্যই এখানটায়, আমরা একজন H1B ভিসা হোল্ডারকে সেই কাজটা করিয়ে নিতে পারি। তো কতটা লাভ হচ্ছে, এক নম্বর। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে যেহেতু তারা H1B ভিসাতে রয়েছে, যেহেতু তারা পার্মানেন্ট নয়, যেহেতু তারা এখানকার অধিবাসী নয়, সুতরাং এখানের অনেক আইনি সাপোর্ট তাদের নেই। তারা জানে তাদের মাটিটা নড়বড়ে, অস্থির, তাদের অবস্থানটা সাময়িক, সেই জন্য ওয়ার্ক রিলেটেড ইস্যু বা প্রবলেম নিয়ে তারা খুব একটা কমপ্লেন করে না। যা সিচুয়েশন দেয়া হয়েছে, যেমন সিচুয়েশন দেয়া হচ্ছে সেখানেই তারা কাজ করছে। সেই জায়গায় একটা আমেরিকান থাকলে অনেক বেশি এইটা নেই ওইটা নেই সেইটা, আমাদের এখানে হয় না যে আমরা ডিএ পাচ্ছি না, আমাদের পেনশন তৈরি হয়নি, আমাদের পার্মানেন্ট হয় না, কত রকম আমাদের মুভমেন্ট তৈরি হয় আমাদের দেশে। ঠিক তেমনি ওখানটায় আমেরিকানরা যে মুভমেন্ট গুলো বা যে দাবিগুলো, যে আপত্তিগুলো জানাবে, সেগুলো এরা করবে না। সিচুয়েশন যেমনই দাও ভাই, আমি কাজকর্ম করে আমার কাজটা সেরে বাড়ি চলে আসবো এবং আমি হয়তো আমার দেশে পয়সা পাঠাবো বা ভালোভাবে সুখে শান্তিতে থাকবো। জেনারেলি H1B ভিসা হোল্ডারদের এটাই মানসিকতা থাকে। তো তারা অনেক বেশি কমপ্লায়েন্ট, অনেক বেশি প্লায়াবেল, মুখ বুঝে সহ্য করে যাওয়া কর্মচারী। তো ন্যাচারালি তাদেরকে নিয়ে কাজ করা অনেক সুবিধে। এবং যদি ব্রেনের কথা আসে, যদি মেরিটের কথা আসে, তো অবভিয়াসলি তারা কোনো অংশে কম নয়, অর্থাৎ বাইরে থেকে যারা আসছে কোনো অংশে কম নয় আমেরিকানদের তুলনায়, বরং কোথাও কোথাও বেশি। তো অবশ্যই তাদেরকে নিয়ে কাজ করা উচিত। এটা হচ্ছে এর পেছনে যুক্তি। কেমন লাগছে? সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো ছোট্ট করে। এক হচ্ছে যে এর মধ্যে এই বিষয়টা নিয়ে ইন্ডিয়া কিভাবে রিলেটেড, ইন্ডিয়ার কনসার্ন কি কি, উদ্বেগের বিষয় কি,
এবং আমরা সমাধান কিভাবে করবো এখান থেকে, বা এখান থেকে বেরোবো কি করে বিষয়গুলো থেকে। এখন কেন ইন্ডিয়ার কনসার্ন রয়েছে বা উদ্বেগ রয়েছে, তার কারণ অবভিয়াসলি যদি 2015 থেকে 130 লক্ষর ওপরে মানুষ ভারত থেকে বেরিয়ে যায়, বা H1B ভিসার যদি 73% ভারতীয় হয়, তো ভারতের তো এর মধ্যে ইন্টারেস্ট থাকবেই। এখন ভারতের সমস্যা বা ভারতের প্রথম উদ্বেগ হচ্ছে এইটা, যে প্রচুর ভারতীয় আমেরিকায় কাজ করছে, হাই স্কিল লেবার দিচ্ছে বা মেরিট দিচ্ছে। এখন যদি H1B ভিসার উপরে নতুন কোনো নিয়ম তৈরি হয় বা খুব কড়াকড়ি তৈরি হয়, তাহলে অনেক ভারতীয় যারা ওখানটায় কাজ করছে তাদের জীবন, তাদের জীবিকা এফেক্টেড হবে। তো সেক্ষেত্রে তাদের চলে আসা, তাদের কাজ হারিয়ে যাওয়া, তাদের এখানটায় এসে আবার আনএমপ্লয়মেন্ট ক্রিয়েশন হওয়া, এইসব বিষয়গুলো নিয়ে ভারত সরকার দুশ্চিন্তিত। অনেক মানুষের জীবন জীবিকা এর সাথে যুক্ত। ক্লিয়ার? এটা এক নাম্বার সমস্যা। সেকেন্ড হচ্ছে যে ধরা যাক H1B ভিসার ক্যাপ বাড়িয়ে দেয়া হলো, যে লেজিসলেশন বা নিয়মগুলো আছে সেগুলো খুব লুজ করে দেওয়া হলো এবং প্রচুর পরিমাণে H1B ভিসা আরো ইস্যু করা হলো, অর্থাৎ আরো বেশি সুযোগ তৈরি করা হলো ভারত থেকে বা অন্য কোনো দেশ থেকে আমেরিকায় ঢোকবার। তো সেক্ষেত্রে ভারত থেকে আরো বেশি পরিমাণে হাই স্কিল লেবার, মেরিট, ব্রেন চলে যাবে আমেরিকাতে বা বাইরের দেশে। একটা রিপোর্ট বলছে যে 130 লক্ষ যে মানুষ গত 15 বছরে বেরিয়ে গেছে, তারা যদি না বেরিয়ে ভারতবর্ষে থাকতো, তাহলে প্রতি বছর $20 বিলিয়ন আমেরিকান ডলার ইন্ডিয়ার টোটাল ইনকামের সাথে অ্যাড হতো প্রতি বছর, টোটাল না। অর্থাৎ প্রতি বছর এত পরিমাণে $20 বিলিয়ন আমরা হারাই শুধু আমাদের এখান থেকে স্কিল্ড, মেরিট, ট্যালেন্ট, ইন্টেলিজেন্স চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। তারা কিন্তু দেশের সম্পদ। কারা যায় আমেরিকায় একবার ভেবে দেখো, একবার চেয়ে দেখো। যারা আমেরিকার আজকের এই সমৃদ্ধি প্রগতি করছে তারা তো আসলে ভারতীয়। তারা যদি এখানে থাকতো তাহলে লাভের পরিমাণটা আমাদের দেশে কি হতো। তো এই বিষয়গুলো নিয়েই ভারতের চিন্তা, যে ওটাকে যদি খুব বেশি রিল্যাক্স করে দেওয়া হয় তাহলে ব্রেন ড্রেন আরো বাড়বে, আরো ভারত থেকে লোকজন বাইরে চলে যাবে। তার কারণ ট্যালেন্ট, তার কারণ এক্সেলেন্স সবসময় সেখানে যেতে চাইবে যেখানে সে বেশি পয়সা পাবে, সোজা কথায় যেখানে সে স্বচ্ছন্দ এবং নিরুপদ্রব জীবন বেশি পাবে এবং সম্মান পাবে, সেখানে ট্যালেন্ট দৌড়বে। এ খুব ন্যাচারাল। ওকে, তো এইটা চিন্তা। এখন সমাধান কি, সলিউশন বা ওয়ে ফরওয়ার্ড কি? সলিউশন এবং ওয়ে ফরওয়ার্ড হচ্ছে এটাই যে H1B ভিসার ক্যাপ যেমন চলছে চলুক, সে বিষয়ে খুব বেশি আমাদেরকে গুরুত্ব না দিয়ে ইন্ডিয়ান ওয়ার্ক কালচার এবং ইন্ডিয়ান টেকনোলজির ক্লাইমেটটাকে এমন করে নেওয়া উচিত বা এমন ডেভেলপ করা উচিত যাতে ভারত থেকে পড়া ইঞ্জিনিয়ার স্টুডেন্ট গুলো IIT NIT থেকে বা মেডিকেলের স্টুডেন্ট, তারা যেন এখানেই কাজ করে সেই সন্তুষ্টিটা পায়, সেই উপার্জনটা করতে পারে, সেই রেসপেক্টটা দেশে লাভ করে। সো এরকম আমরা যদি একটা এনভায়রনমেন্ট বা ক্লাইমেট প্রডিউস করি, সো আমাদের এটা, তোমরা যারা আজকের আমার ক্লাস দেখছো, যদি তারা ভবিষ্যতে সিভিল সার্ভেন্ট হও, যদি WBCS হও, IAS হও, তো অবশ্যই তোমরা এই ব্যাপারগুলো জোর দেবে যে দেশ থেকে যেন না সম্পদ, বুদ্ধি বেরিয়ে চলে যায়। আমাদের দেশকেই এমন ভাবে গড়তে হবে যেখানে তারা এই দেশটাতেও থাকবে বলে মনে করতে পারে, বা আমেরিকার সমান একটা কম্পিটিশন তৈরি করতে পারি আমরা, যে আমাদের দেশেও সেম গ্রো হবে, সেম জীবন জীবিকা এবং সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং দিতে পারবো। তো তোমরা এখানে থাকো, তোমরা এখানেই বড় হয়েছো, এখানেই জন্মেছো, এখানেই মানুষ হও। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। তোমরা এই ব্যাপারে কি মনে করছো কমেন্ট সেকশনে জানাও। ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও, এবং আর কি তোমাদের পছন্দ কমেন্ট সেকশনে জানাও। কি ক্লাস করতে ভালো লাগে, কি ক্লাস চাই, এবং অবভিয়াসলি ইউপিএসসির প্রিপারেশন নাও। বাঙালি ছেলেমেয়েরা তোমরা খুব ছোটবেলা থেকে ক্লাস 8, 9, 10 যারা পড়ছো, যদি কেউ ভিডিও দেখে থাকো, যদি বড়রা ভিডিও দেখে থাকো, তাদের ভাই বোনেরা থাকে, বন্ধু বান্ধব থাকে, তো তাদেরকে বলো যে ইউপিএসসির প্রিপারেশন নিতে। দেশ ছেড়ে গেলে চলবে না, দেশে থাকতে হবে এবং
দেশটাকে আমেরিকার মতন বানাতে হবে। ক্লিয়ার? চল, বেস্ট অফ লাক।